আমরা বেশিরভাগ ভারতীয় ফিনান্সিয়ালি ফ্রি না, যাই বলুন। একটা সমীক্ষায় দেখা গেছে যে অবসরের পরে বা রিটায়ারমেন্টের পরে 90% মানুষ ভাবেন তিনি যথেষ্ট সেভিংস করতে পারেননি। এই যে 90% মানুষ যারা বার্ধক্যে পৌঁছে গেছেন, রিটায়ারমেন্ট করেছেন, ব্যবসা থেকে অবসর নিয়েছেন, তারা ভাবছেন তাদের সারা জীবনে যে পরিশ্রম করেছেন, অর্থ উপার্জন করেছেন, সেই পরিমাণ সঞ্চয় তারা শেষ জীবনের জন্যে করতে পারেননি। এইতে আমরা আলোচনা করব কেন করতে পারেননি, কোথায় ত্রুটি ছিল। এটা যদি আজকের প্রজন্মের তরুণ তরুণীরা জানতে পারে তাহলে তারা সেই ভুলটা শুধরে নিতে পারবে। তাহলে তাদের অবসরকালীন জীবনে এই ভাবনাটা আসবে না যে তারা যতটা সঞ্চয় করা উচিত ছিল সেটা করতে পারেননি। আমি সুজয় একজন এক্সপেরিয়েন্সড ব্যাংক এক্সিকিউটিভ। আমার দীর্ঘ ব্যাংকিং জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বিভিন্ন ফিনান্সিয়াল লিটারেসির বা পার্সোনাল ফাইন্যান্সের বিষয়ে নানা ভিডিও করি। আমি যে ভুলগুলো করেছি, আমাদের প্রজন্মের মানুষরা যে ভুলগুলো করেছে, সেটা যাতে এই প্রজন্মের তরুণ তরুণী না করেন, সেটার জন্যেই আমার প্রয়াস। 1 নম্বর, আমরা ফোর্স সেভিংস করতে পারি না। কীরকম? আমাদের একটা অভিজ্ঞতা হচ্ছে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার সেভিংস। অর্থাৎ 1 তারিখে মাইনে হলো, 30 বা 31 তারিখ পর্যন্ত সংসার চালিয়ে যদি কিছু বাঁচে সেটা সেভিংস হবে, সেটা ইনভেস্টমেন্ট হবে। এইটা হচ্ছে একটা বড় ভুল। অঙ্কটা হবে পুরোটা উল্টো। ইনকাম মাইনাস সেভিংস, বাকিটা হবে এক্সপেন্ডিচার। অর্থাৎ ইনকাম হওয়া মাত্রই, মাসের আয় অ্যাকাউন্টে জমা হওয়া মাত্রই আগে সেভিংসের টাকাটা সরিয়ে রাখতে হবে, যেটা ইনভেস্টমেন্ট হবে। এই সহজ অঙ্কটা আমাদের কেউ শেখায়নি। আপনার যেমন ইএমআই কবে কাটে? ব্যাংকের অ্যাকাউন্ট থেকে স্টেট ইএমআই কেটে নেয়, সে 1 তারিখ হোক, 2 তারিখ হোক, 5 তারিখ হোক। যদি ইএমআই ফেল করেন, ব্যাংকের লোক বা ফিনান্সিয়াল কোম্পানির লোক আপনার বাড়িতে হামলা করে। কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের সিপ যদি ফেল করেন, কিচ্ছু হবে না। ব্যাংকে টাকা নেই, সিপ গেল না, মিউচুয়াল ফান্ডে টাকা জমা পড়ল না। আপনাকে কেউ ধমকাবে না, আপনার বাড়িতে কেউ হামলা করবে না, আপনার ক্রেডিট রেটিং খারাপ হবে না, কিছুই হবে না। এইখানেই আমাদের ফোর্সড সেভিংস করতে হবে। ইনভেস্টমেন্টটা হবে ফোর্সড, অর্থাৎ সিপটা যেন মাসের 1-2 তারিখেই টাকা জমা হওয়া মাত্রই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সিপের টাকাটা, মিউচুয়াল ফান্ডে যে টাকাটা আমি রাখছি ভবিষ্যতের জন্যে, আমার রিটায়ারমেন্ট প্ল্যানের জন্যে, বা বাড়ি কেনার জন্যে, বা শর্ট টার্ম প্ল্যানের জন্যে, একটা গাড়ি কেনা, কি একটা বড় ট্যুর দেওয়ার জন্যে, বেড়ানোর জন্যে, সেইভাবে আলাদা আলাদা সিপ করতে হবে। এবং সেগুলো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মাইনে পাওয়া মাত্রই 1 থেকে 5 তারিখের ভিতর সেগুলো ডেবিট হয়ে যাবে। এইটা যদি আমরা করতে না পারি, ঠিক আছে এ মাসে টাকা খরচ করে ফেললাম, সিপ দিতে পারলাম না, ঠিক আছে পরের মাসে 2টো সিপের
ব্যবস্থা করে দেব। এভাবে হবে না, ফোর্সড করতে হবে। আপনাকে কম্প্রোমাইজ করলে চলবে না। আপনার রিটায়ারমেন্টের জন্য যে ফান্ড করেছেন বা সিপ করেছেন বা এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, সেখানে টাকা রাখছেন, সেটা অবশ্যই রাখতে হবে এবং সেটার সাথে কোনো শর্ট টার্ম কম্প্রোমাইজ হবে না। এটা 1 নম্বর। 2 নম্বর, আর্জেন্সি অ্যান্ড ইম্পর্টেন্স। আর্জেন্সিটা আমরা বুঝতেই পারি না। আমরা মনে করি পুজোর সময় সিমলা বেড়াতে যেতে হবে, কেউ ভাবছে পুজোতে ব্যাংকক বেড়াতে যাবে, কেউ ভাবছে সুইজারল্যান্ড বেড়াতে যাবে। এটাই তার কাছে আর্জেন্সি। কিন্তু তার রিটায়ারমেন্ট বেনিফিট বা তার হোম দরকার, একটা হাউস দরকার, বাড়ি তৈরি করতে হবে, বাড়ি ব্যবস্থা করতে হবে 10 বছর বাদে কি 15 বছর বাদে। আমরা ওই ফান্ডের সাথে এই ফান্ডটা কম্প্রোমাইজ করে ফেলি। এই কম্প্রোমাইজ করা চলবে না। আর্জেন্সি এবং ইম্পর্টেন্সটাকে আলাদাভাবে বুঝতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে মনে হয় একটা আইফোন কেনা এটা আর্জেন্সি আজকের দিনে, একটা 4 হুইলার কেনা আর্জেন্সি। আমি কম্প্রোমাইজ করছি আমার রিটায়ারমেন্ট কর্পাসের সাথে, আমি কম্প্রোমাইজ করছি আমার 10 বছর কি 15 বছর বাদে নিজের একটা বাড়ি বা ফ্ল্যাট কেনার ব্যাপারের সাথে। এই কম্প্রোমাইজটা করা যাবে না। শর্ট টার্মের জন্যে আপনার যেটা দরকার সেটা আলাদা রাখতে হবে। মিড টার্মের জন্যে ছেলে মেয়ের এডুকেশান, মেয়ের বিয়ে, এই জাতীয় মিড টার্ম হরাইজনে যে ইনভেস্টমেন্টটা করা আছে যে পারপাসে, তার জন্য সেটা আলাদা রাখতে হবে। এবং রিটায়ারমেন্ট বেনিফিটের জন্যে, রিটায়ারমেন্ট টাইমের জন্যে সে চাকরি যে করুন, ব্যবসা করুন, সব নিযুক্ত প্রকল্পে থাকুন, আপনি ডাক্তার হন, উকিল হন, আপনার রিটায়ারমেন্টের জন্যে একটা ভালো কর্পাস দরকার। আজকে আমাদের ছেলেমেয়েরা বেশিরভাগই বাইরে চাকরি করে, তারা স্বাধীন মনস্ক, তাদের পরিবারের প্রতি সেরকম দায়বদ্ধতা নেই যেটা আমাদের প্রজন্মের ছিল। অতএব তাদের সাহায্য পাবেন এটা আপনি ভাববেন না। আপনার রিটায়ারমেন্টের কর্পাসটা এমন হবে যেন আপনি পাখির মতো নীল আকাশে উড়ে বেড়াতে পারেন। রিটায়ারমেন্ট হচ্ছে জীবনের সবচেয়ে, বার্ধক্য হচ্ছে জীবনের সবচেয়ে গোল্ডেন টাইম, যখন আপনার কোনো দায় নেই, দায়িত্ব নেই, পূর্ণ স্বাধীন, মুক্ত বিহঙ্গ, যতদিন শরীরটা সুস্থ থাকে। এবং এই বয়সে ধীরে ধীরে অসুস্থতা বাড়বে, নানা রকম মেডিকেল এক্সপেন্সেস বাড়বে। তার জন্য আপনাকে যথেষ্ট কর্পাস থাকতে হবে যে আপনি নিজের মতো করে বাঁচতে পারেন, স্বাধীনভাবে বাঁচতে পারেন। সেই জন্যে এই কর্পাসটা কেউ 1 কোটি টাকার কর্পাস তৈরি করতে হবে, কাউ 2 কোটি টাকার কর্পাস, কাউ 3 কোটি। আজকে যে টাকা দিয়ে আপনার সংসার চলছে, এর উপর গড়ে 20 বছর কি 30 বছর বাদে ইয়ারলি 6% ইনফ্লেশন যোগ করে এই টাকাটার ঠিক কনজামশন ভ্যালু 30 বছর বাদে যতটা হবে, অর্থাৎ আপনার রিটায়ারমেন্ট জীবনে, আজকে আপনি ধরুন 40,000-এ সংসার সুষ্ঠুভাবে আপনার মতো পরিচালনা করছেন, কেউ 20,000-এ তার সংসার সুষ্ঠুভাবে পরিচালনা করছে, কেউ 1 লাখে তার সংসার চালাচ্ছে। তাহলে 30 বছর বাদে এই 20,000, 40,000, 1 লাখ কত হবে? 20,000 হয়তো হয়ে যাবে 1 লাখ, 40,000 হয়ে যাবে হয়তো 2 লাখ, 1 লাখ হয়ে যাবে হয়তো 4 লাখ। তাহলে আপনাকে সেই রকম একটা কর্পাস তৈরি করতে হবে যার রিটার্ন
এই পরিমাণ টাকা হবে, তবেই আপনি নিশ্চিন্তে বিন্দাসভাবে সময় কাটাতে পারবেন। এটা আজকে আমাদের সবাইকে বুঝতে হবে, না হলে কিন্তু আগামী দিন আমাদের খুব কষ্টের ভিতর জীবন কাটাতে হবে। তখন চাকরি বাকরি ব্যবসা এই জীবনটা তো খুব কষ্টে, প্রচণ্ড পরিশ্রম করছেন আপনারা, বা আজকের তরুণ তরুণীরা তোমরা প্রচণ্ড পরিশ্রম করছো, কিন্তু 60 বছর 65 বছর পরে যখন অবসর নেবে তখন সমস্ত পৃথিবী তোমার, তুমি যেখানে ইচ্ছে যেতে পারো, কোনো সময়ের অভাব নেই, ছুটি নিতে হবে না, কারোর কাছে পারমিশন নিতে হবে না, তুমি রাজা, রাজার দেশের রাজা, আমরা সবাই রাজার দেশের রাজা। এই যে স্বাধীনতা, ফ্রিডম, এই ফ্রিডমের সাথে ফিনান্সিয়াল ফ্রিডম যুক্ত হলে তবেই তুমি প্রকৃত মুক্ত পুরুষ হতে পারবে, তবেই জীবনকে রিল্যাক্স করতে পারবে, রিলিজ করতে পারবে। সেই জন্যে বলছি, এখন থেকে এই পরিকল্পনাগুলো সঠিকভাবে করো, তবে আগামী দিন সুখের হবে। আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আনন্দেই হচ্ছে আল্লাহ, আনন্দই হচ্ছে ভগবান।